সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সবাইকে আমার ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো যেহেতু আমরা আমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের একটি ক্লাস সম্পন্ন করেছি এবং আমাদের এই অধ্যায়ের যে প্রাথমিক যে ধারণাগুলো, সে ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের যে সমীকরণগুলো, প্রয়োজনীয় সমীকরণ, সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি খুবই স্যাটিসফাইড হচ্ছি যে তোমরা খুব ভালো রেসপন্স করেছো ক্লাসগুলোতে এবং তোমাদের যে কোশ্চেন এবং যে তোমাদের যে রেসপন্স, সেটাতে আমি খুব স্যাটিসফাইড হয়েছি যে তোমরা এভাবে আরও প্রশ্ন করবে। অবশ্যই জানার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধ নাই, তোমরা যে কোনো সময় আমাকে কোশ্চেন করতে পারো, যে কোনো ধরনের ম্যাথ হতে পারে বা যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে শিক্ষার্থীরা, যেহেতু আমরা আজকে দ্বিতীয় ক্লাসে যাচ্ছি, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। আমরা এখানে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। তো তোমরা যারা এখনও আমার ভিডিওটি দেখছো এবং তোমাদের যে প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণগুলো, অর্থাৎ তোমাদের যে স্ক্রিপ্ট এবং অর্থাৎ খাতা কলম এবং ক্যালকুলেটর সহ প্রয়োজনীয় যে বিষয়গুলো সঙ্গে রাখা দরকার, সেগুলো এক্ষুনি সঙ্গে নিয়ে নাও, কারণ আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, কারণ তোমার যদি বেসিক জিনিসগুলো ঠিক হয়ে যায়, অর্থাৎ একটা চ্যাপ্টারের যে প্রি লেভেলের, অর্থাৎ বেসিক লেভেলের যে থিওরিগুলো থাকে, সেই থিওরিগুলো যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, থিওরি ভালোভাবে বুঝলে সেখান থেকে যে ধরনেরই গাণিতিক সমস্যা আসুক বা যে ধরনেরই ক্রিয়েটিভ কোশ্চেন আসুক, তুমি খুব সহজে সলভ করতে পারবা। বাট যদি তুমি থিওরিগুলো ভালোভাবে বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই ক্লাসগুলোকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি এবং তোমাদের মধ্যে অনেকেই আছো খুব ভালোভাবে এই জিনিসগুলো দেখছো, যেটা আমার জন্য খুবই ভালো লাগার একটা ব্যাপার যে আমার পরিশ্রমগুলো সার্থক হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে বিষয়গুলি বা ক্লাস কার্যক্রমের যে মূল বিষয়গুলি, সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে বিষয় দেখতে পাচ্ছি, 1 নম্বর আমি বিষয়গুলো আলোচনা করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব সংকট কোণ নিয়ে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে, আলোক পথ নিয়ে এবং ফার্মাটের নীতি নিয়ে। মূলত আজকে 4টা বিষয় নিয়ে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা আলোচনা করতে যাচ্ছি সংকট কোণ নিয়ে। তো সংকট কোণ কি, সেই বিষয়ে তোমরা হয়তো প্রাথমিক লেভেলে একটা ধারণা পেয়ে এসেছো। তারপরেও আমি একটু আলোচনা করে তোমাদের যে ধারণাগুলো রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি। যে দেখো, এখানে একটা আলোক রশ্মি প্রতিসারিত হয়েছে। এখানে দুইটা মাধ্যম দেখানো হয়েছে, মিউ1 হচ্ছে বায়ু মাধ্যম আর মিউ2 হচ্ছে একটা ঘন মাধ্যম দেখানো হয়েছে। তো ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি প্রতিসারিত হয়ে হালকা মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে চলে যাচ্ছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে, এই যে প্রতিসারিত হচ্ছে, এখানে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। যদি কোনো কারণে আপতন কোণের মান বাড়তে থাকে, তাহলে প্রতিসরণ কোণের মান একসময় কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি এরকম কোনো ঘটনা ঘটতে থাকে, অর্থাৎ আমরা যদি বলতে পারি যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে বা প্রতিসারিত হবে, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ অর্থাৎ আর এর মান, প্রতিসরণ কোণ আর এর মান যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন আমরা বলবো তাকে সংকট কোণ বলবো। ঠিক আছে? তাহলে আমরা এই ডেফিনিশনটাকে একটু মনে রাখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা চিত্র দেখেছি যেখানে দুইটা মাধ্যম দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন সংকট কোণকে ডিফাইন করতে চাই, তাহলে সংকট কোণের ক্ষেত্রে আমরা কি বলেছি, যে সংকট কোণের ক্ষেত্রে আলোক রাশি অবশ্যই কোথায় যাবে, আলোক রাশি যাবে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে। তাহলে আমরা যদি বলি যে কোনো নির্দিষ্ট রঙের আলোক রাশি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসারিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ অর্থাৎ আর এর মান কত হবে, 90 ডিগ্রি হবে, তাহলে কি হবে, যে প্রতিসরিত রাশি বিবর্তল ঘেঁষে যাবে, তাহলে তাকে আমরা বলছি যে সংকট কোণ বলছি। এই সংকট কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আমরা সংকট কোণকে প্রকাশ করি থিটা সি দ্বারা। সংকট কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, থিটা সি দ্বারা প্রকাশ করছি। দেখো, আমরা স্নেলের একটা সূত্র পড়ে এসেছি যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। সেই সমীকরণ থেকে আমরা বসিয়েছি যে মিউ2 সাইন আর ইকুয়াল টু মিউ সাইন আই। শিক্ষার্থীরা,
এটা তোমরা জানো, আমরা জানি যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এই সমীকরণ আমরা আগে জেনে এসেছি, এটা স্কুল লেভেলের একটা সমীকরণ ছিল। যেহেতু দুইটা মাধ্যম বিবেচনা করেছি, গতদিন আমরা দেখেছি যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। দেখো তো তোমাদের মনে আছে কিনা যে এ মিউ বি ইকুয়াল মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, এরকম একটা সম্পর্ক আমরা গতদিন কিন্তু পড়ে এসেছি। তো সেই সমীকরণকে এখানে যদি আমরা সেই সমীকরণকে কাজে লাগিয়ে আমরা দেখেছি শুধুমাত্র গুণ করে দিয়েছি, যে প্রতিসরাঙ্কটাকে গুণ করে দিয়ে আমরা একটা সম্পর্ক পেয়েছি যে মিউ টু সাইন আই ইকুয়াল টু মিউ ওয়ান সাইন আর। তাহলে দেখো এখন আমরা যদি সমীকরণটাকে পার্শ্ব চেঞ্জ করি, মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই, খুব সহজেই আমরা এই পার্শ্বটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এখন দেখো প্রতিসরণ কোণ অর্থাৎ আর এর মান যদি 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ যদি আর এর মান হয়, তাহলে যে কোণটা পাবো আমরা সংকট কোণ পাবো। তাহলে আর যখন 90 ডিগ্রি হচ্ছে তখন আমরা আই এর মান বসাবো থিটা সি। তাহলে আমরা লিখতে পারি মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি বাই সাইন থিটা সি। যেহেতু আমরা সম্পর্ককে থিটা সি দ্বারা প্রকাশ করেছি, তাহলে খুব সহজেই আমরা লিখতে পারি এখানে যে মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান তো 1, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে একবার লিখে দিলাম 1 বাই সাইন থিটা সি আমরা বসিয়ে দিয়েছি। যেহেতু দেখো আমরা মিউ ওয়ান এই মাধ্যমে বায়বীয় মাধ্যমের কথা চিন্তা করেছি, আমরা মিউ ওয়ান যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমটাকে আমরা বায়বীয় মাধ্যমের কথা চিন্তা করেছি। তাহলে আমরা মিউ ওয়ানের মান ধরে নিব 1 এবং মিউ টু সমান ধরে নিব মিউ। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি সমীকরণটিকে আবার রিপিট করছি। আমরা স্নেলের সূত্র ব্যবহার করে আমরা পেয়েছি মিউ টু সাইন আই, মিউ ওয়ান সাইন আর, দুটাকে পার্শ্ব চেঞ্জ করেছি। আমরা যখন প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হচ্ছে তখন আপতন কোণ হিসাবে সংকট কোণ পাচ্ছি, এবং সেখান থেকে আমরা ধরে নিয়েছি যে সাইন 90 ডিগ্রির মান 1 এবং মিউ টু মিউ ওয়ান থেকেছে। আমরা এরপরে যে কাজটি করব, আমরা বলেছি যে যেহেতু বায়বীয় মাধ্যমের ক্ষেত্রে মিউ ওয়ান ইকুয়াল টু আমরা 1 বসিয়ে দিব। আমাদের যে নিচের সমীকরণ রয়েছে মিউ ওয়ান ইকুয়াল টু 1 বসিয়ে দিব এবং মিউ টু সমান আমরা বসাবো মিউ। তাহলে আমরা যে সমীকরণটি পাবো, দেখো সেটি এরকম একটি সমীকরণ দেওয়া আছে। সেটি কিরকম সমীকরণ দেওয়া আছে আমরা খুব সহজেই লিখতে পারি মিউ ইকুয়াল 1 বাই সাইন থিটা সি। তার মানে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি তোমার জানা থাকে তাহলে তুমি সেখান থেকে খুব সহজেই সাইন থিটা সি এর মান বা থিটা সি এর মান বের করতে পারো, অর্থাৎ সংকট কোণের মান বের করতে পারো। অথবা সংকট কোণ যদি জানা থাকে তাহলে তুমি খুব সহজেই কি করতে পারবে, সেখান থেকে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা সংকট কোণ সম্পর্কে আমাদের যে সমীকরণ ছিল এই সমীকরণকে আমরা সংকট কোণের সমীকরণ বলি। এই সমীকরণটা তোমরা ইতিপূর্বে জেনে এসেছো। তোমাদের সুবিধার জন্য সমীকরণটিকে আরও একবার আমি প্রমাণ করে দেখালাম বা রিপিট করলাম। এখন শিক্ষার্থীরা, আমরা যে আগের চিত্রে দেখেছি যে আমাদের আগের যে একটা চিত্র ছিল সেই চিত্রটা এরকম ছিল, যেখানে একটা অভিলম্ব ছিল, এখানে আলোক রশ্মি একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়েছিল, আপতন কোণ আই ছিল, এটা ছিল প্রতিসরণ কোণ আর ছিল। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ কি হচ্ছিল, এক সময় 90 ডিগ্রি হচ্ছিল, কিন্তু আপতন কোণের মান যদি আরও বাড়তে থাকে তাহলে প্রতিসরণ কোণ কি হয়ে যাবে, একবার মাধ্যমদ্বয়ের কি হবে, সেখান থেকে প্রতিসারিত না হয়ে প্রতিফলন ঘটবে। হ্যাঁ, যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ আলোকরশ্মি যদি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, আলোকরশ্মি যদি ভালো করে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম উপরে ছিল হালকা মাধ্যম এবং নিচে ছিল ঘনমাধ্যম। তাহলে কি বলেছিলাম, আলোকরশ্মি যদি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মির কি হবে, আলোকরাশি সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে প্রতিফলনের নিয়ম অনুসারে প্রতিফলিত হবে। এই ঘটনাকেই আমরা বলছি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আলোকরাশি কি হচ্ছে, সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয় এবং কি হবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তাহলে সেইটা যদি এবং যদি তার যে আগের যে মাধ্যম ছিল সেই মাধ্যমে যদি আলোকরশ্মিটা ফিরে আসে, তাহলে তাকে আমরা কি বলছি, যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন মনে রাখতে হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটি শর্ত থাকে, 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত। তাহলে আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি অবশ্যই
ঘন মাধ্যম থেকে ঘন হালকা মাধ্যমের বিভেদ তলে আলোক রাশি কি করবে? ঘন মাধ্যম থেকে ঘন ও হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হবে। এবং কি হবে? এবং আরেকটা ঘটনা আমাকে মনে রাখতে হবে, আরেকটা ঘটনা কি হয়ে যাবে, যে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হবে। আপতন কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? আয় দ্বারা প্রকাশ করেছি। আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন আমরা মনে রাখবো, কারণ এই দুইটা কন্ডিশন এমসিকিউ পরীক্ষা সহ যাবতীয় আমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে আসতে পারে, হ্যাঁ। অথবা বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্ন রয়েছে, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের ক্ষেত্রে এই সমীকরণটা আসতে পারে, যে কিভাবে যে 1 2 3 1 2 3 নিচের কোনটি সঠিক বা কোনটি সঠিক নয়, এই ধরনের কোশ্চেনগুলো বহুপদী সমাপ্তি সূচক আকারে আসতে পারে। তাহলে আমরা আলোর যে সংকট কোণ এবং আলোর যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সেই প্রতিফলন এবং সংকট কোণ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব আলোকীয় পথ। আসলে আলোকীয় পথ বলতে কি বুঝি আমরা? স্বাভাবিকভাবে আমি বলেছি যে এখানে যে বিষয়গুলি হবে, অর্থাৎ পদার্থবিজ্ঞানে তোমাদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে, সেই বিষয়গুলি সবগুলিই কিন্তু তোমাদের ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ এবং প্রযোজ্য। সো বিষয়গুলোকে সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করবে। আলোকীয় পথ বলতে আমরা কি বুঝি? যে আলো একটা নির্দিষ্ট মাধ্যমে যে পথ অতিক্রম করছে, আলো একটা নির্দিষ্ট মাধ্যমে যেই পথ অতিক্রম করছে, একটা নির্দিষ্ট প্রতিসরাঙ্কে নির্দিষ্ট মাধ্যমে যখন আলো একটা পথ অতিক্রম করবে, ধরো পানির মধ্যে দিয়ে যদি আমি একটা টর্চ লাইট মারি, বা ধরো একটা যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে একটা টর্চ লাইট মারলাম, তাহলে আলো কি হবে? ওই মাধ্যম দিয়ে অতিসারিত হবে, তাই না? বা প্রতিসারিত হবে। এই প্রতিসারিত হতে আলোক রশ্মির কি লাগবে? একটা নির্দিষ্ট সময় লাগবে। এই সময়ে শূন্য মাধ্যমে আলোক রশ্মি যে পথ অতিক্রম করবে তাকেই আমরা বলবো আলোকীয় পথ। বিষয়টা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ধরো আমি যদি তোমাদেরকে ফর অ্যান এক্সাম্পল বলছি, যদি আমি একটা পানির মধ্যে বা কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে যদি আলোক একটা টর্চ মারলাম, তাহলে আলোক রাশি একটা নির্দিষ্ট সময়ে একটা প্রতিসারিত হলো। ঠিক একই সময় আলোক শূন্য মাধ্যমে বা বায়বীয় মাধ্যমে যে পথ অতিক্রম করবে সেটাকেই আমরা বলছি আলোক পথ বা আলোকীয় পথ। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে আলোকীয় পথ বা আলোকীয় পথকে এইভাবে ডিফাইন করতে পারি যে কোনো মাধ্যমে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করতে আলোকের যে সময় লাগে, ঠিক সেই সময় শূন্য বা বায়বীয় মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি যে পরিমাণ পথ অতিক্রম করতে পারে সে পথকে আলোকীয় পথ বলা হয়। আমরা এই আলোকীয় পথটাকে একটু বোঝার চেষ্টা করি। ধরে নিলাম আমরা মিউ প্রতিসরাঙ্ক একটা মাধ্যম বিবেচনা করলাম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো মিউ। মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যম বিবেচনা করলাম। সেই মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, এই মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আলোক রশ্মি টি সময়ে এল দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত বলেছি আমি? মিউ। আলোক রশ্মি এই এল দৈর্ঘ্য অতিক্রম করতে আলোক রশ্মির সময় কত লাগবে? টি। এই যে অতিক্রম করছে সেই সময় আলোর বেগ হবে সি। তাহলে দেখো আমরা কিন্তু লিখতে পারি যে এল ইকুয়াল সিটি। এটা নিশ্চয়ই লেখা যায়, কারণ তোমরা সমবেগের যে সমীকরণ এস ইকুয়াল ভিটি পড়েছো, যে দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়ের গুণফল। তাহলে এখানে এল দৈর্ঘ্য অতিক্রম করেছে, আলোকের বেগ সি এবং সময় হচ্ছে টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল এল বাই সি। আলো একটা মাধ্যমে, অর্থাৎ মিউ প্রতিসরাঙ্কের একটা নির্দিষ্ট মাধ্যমে আলোক রশ্মি যে দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ টি সময়ে যে এল দূরত্ব অতিক্রম করছে, তার সমীকরণ হচ্ছে এটা। এখন কি বলা হলো? যে এই সময়ে, অর্থাৎ এই যে সময়টুকু আমরা বিবেচনা করলাম, এই সময়ে আলোক রশ্মি কি বলা হয়েছে? এই সময়ে আলোক রশ্মি শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করবে, এই সময়ে আলোক রশ্মি শূন্য মাধ্যমে যে অতিক্রম করবে। তার মানে ভালো করে খেয়াল করে দেখো, এই একই সময়, মানে সময় কিন্তু ঠিকই থাকবে, শুধুমাত্র কি হবে? এই সময় আলোক রশ্মি এই সময় শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করবে। তাহলে শূন্য মাধ্যমে আমরা যদি ধরে নিই যে শূন্য মাধ্যমে আলো এল নট দূরত্ব অতিক্রম করেছে, এবং শূন্য মাধ্যমে
আলোর বেগ হচ্ছে সি নট। শিক্ষার্থীরা, আমার মনে হচ্ছে তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কোনো মাধ্যমে যে কোনো প্রতিসরাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রে আলো যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা প্রকাশ করলাম এল ইকুয়াল সিটি। আমরা টি এর মান বের করেছি, আমাদের কাজ শেষ। এই টি সময়ে এখানে কিন্তু সময়ের কোনো পরিবর্তন হবে না। এই টি সময়ে আলো শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলছি আলোকীয় পথ। তাহলে শূন্য মাধ্যমে আলোর অতিক্রান্ত দূরত্ব কত? এল নট। এবং শূন্য মাধ্যমে আলোর যে বেগ রয়েছে সেই বেগটা হচ্ছে সি নট। তাহলে আমরা আগের সমীকরণের অনুরূপ সমীকরণ যদি লিখতে চাই, এল নট ইকুয়াল সি নট টি, আমরা খুব সহজেই লিখতে পারি এল নট ইকুয়াল সি নট টি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সি নট থাকতো, টি এর মান হচ্ছে আমরা লিখতে পারি এল বাই সি। তাহলে দেখো আমরা লিখতে পারি এল নট ইকুয়াল সি নট বাই সি ইন্টু এল। শিক্ষার্থীরা, আমরা বলেছি যে সবসময় তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, অর্থাৎ পদার্থবিজ্ঞান কিন্তু একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের সম্পর্ক থাকে, রিলেটেড থাকে। সো যারা আজকের ক্লাসটি দেখছো, তোমাদের যে বিষয়গুলি আজকে পড়ানো হচ্ছে এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু গত ক্লাসে স্পষ্ট এবং ক্লিয়ার কিন্তু ধারণা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো তোমরা সেটা একটু দেখবে। দেখো, গতদিন আমরা কিন্তু প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক দেখিয়েছিলাম। হ্যাঁ, যে এ মিউ বি ইকুয়াল টু সি এ ডিভাইডেড বাই সি বি এরকম একটা সমীকরণ প্রতিপাদন করেছিলাম। তাহলে এই সমীকরণের অনুরূপ আমরা যদি ধরে নিই সি নট বাই সি ইকুয়াল টু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, তাহলে আমরা লিখতে পারি এল নট ইকুয়াল মিউ ইন্টু এল। তাহলে দেখো, এল নট ইকুয়াল মিউ ইন্টু এল। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণ এল নট ইকুয়াল মিউ ইন্টু এল। এই সমীকরণকে আমরা কি বলছি? যে শূন্য মাধ্যমে এল নটকে কি বলেছিলাম? যে শূন্য মাধ্যমে আলোক রশ্মি যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আলোক পথ। তাহলে আমরা যদি সমীকরণটাকে একটু আমাদের মতো করে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি আলোক পথ দুইটা জিনিসের গুণফল। আলোক পথ হচ্ছে দুইটা জিনিসের গুণফল। একটা হচ্ছে কি মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে আলো কর্তৃক জ্যামিতিক যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে মাধ্যমে আলো কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। এই দুইটা জিনিসের গুণফল থেকেই আমরা কি পাচ্ছি? আমরা খুব সহজেই কিন্তু আলোক পথ পেয়ে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আলোক পথের বিষয়টিকে ক্লিয়ার হয়েছ। আমরা আলোক পথ আলোচনা করেছি। এখন এই যে আলোক পথ সম্পর্কিত 1650 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফার্মাট, পিয়ারে ফার্মাট নামে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি 1650 খ্রিস্টাব্দে এই আলোক পথের জন্য একটা নীতি প্রণয়ন করেন, যেটাকে তার নাম অনুসারে ফার্মাটের নীতি বলা হয়। আমরা ফার্মাটের নীতির সাহায্যে আমরা তো আলোর প্রতিফলনের প্রতিসরণের সূত্রগুলো দেখেছি, কিন্তু এখন যেহেতু আমরা একটু আপার ক্লাসে পড়ছি, আমরা 12 ক্লাসের বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছি, সুতরাং কিন্তু আমাদেরকে এখন আরেকটু আপডেট হতে হবে, আরেকটু স্ট্যান্ডার্ড হতে হবে। হ্যাঁ, এই যে আলোক পথ পেয়েছি আমরা, আলোক পথের যে সমীকরণ বের করেছি, এই আলোক পথ সম্পর্কিত ফার্মাট একটা নীতি দিয়েছে। সেই ফার্মাটের নীতিকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই কিন্তু আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রগুলো প্রমাণ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ফার্মাটের নীতিটি জানব। ফার্মাট এই 1650 খ্রিস্টাব্দে আলোকপথ সম্পর্কিত যে নীতিটি দিয়েছে সেটি হচ্ছে যে আলোকরশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিশ্রুত হয়, তখন তার সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। অর্থাৎ আলোকরশ্মি যখন সূত্রগুলো মেনে প্রতিফলিত বা প্রতিসরিত হতে থাকে, তখন সেটি কি করে? সেটি অবশ্যই বা সর্বদা ক্ষুদ্রতম বা ন্যূনতম পথ অনুসরণ করে। আমরা এই নীতিটি একটু মনে রাখার চেষ্টা করব, কারণ এটি জ্ঞানমূলক পরীক্ষায়, অনেক পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় আসে। এর খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবং এর সাহায্যে আমাদের যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের যে সূত্রগুলো প্রমাণ করা যায় জ্যামিতিকভাবে। তোমরা তোমাদের জন্য বাসার কাজ হিসাবে এটি দেওয়া থাকলো যে তোমরা আগামী ক্লাসের পূর্বেই আলোক পথের যে ফার্মাটের নীতি রয়েছে সেই নীতি দিয়ে আলোক প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র সুন্দরভাবে প্রমাণ করে খাতায় নিজেদের মতো করে বুঝে নোট করে রাখবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা সংকট কোণ কি সেটা নিয়ে আলোচনা করেছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন,
নিয়ে আলোচনা করেছি, আমরা আলোকপথ নিয়ে আলোচনা করেছি, আমরা ফার্মেটের নীতি নিয়ে আলোচনা করেছি। তো আমরা এই বিষয়গুলি আলোচনা করার পরে আমরা কিন্তু এরপরে প্রিজম নিয়ে বা এই সব বিষয়গুলো আরও যে জটিল বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে আস্তে আস্তে একটু কমপ্লেক্স বিষয় দিকে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদেরকে চ্যাপ্টারে যে সামগ্রিক যে বিষয়গুলি রয়েছে সবগুলিই আমরা শেষ করার চেষ্টা করব। তো তোমাদের জন্য যেটি অ্যাডভাইস থাকবে সেটি হচ্ছে তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে দেখবে। যদি কারো এই ক্লাস দেখতে কোনো সমস্যা হয়, কারণ এখানে কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসের কিছু সাহায্য নিয়েছি, অর্থাৎ c0/c=mu আমরা ধরেছি, এই সমীকরণটা কিন্তু আমরা আগের ক্লাসে প্রতিপাদন করেছি যে কিভাবে এটা আসছে বা এই আলোর বেগের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক কিভাবে কি, এটা কিন্তু আমরা প্রতিপাদন করেছি। সুতরাং আগের ক্লাসের একটু হেল্প নিলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা নিঃসন্দেহে এবং যে কোনো সময় আমাকে ভাইবারে পার্সোনালি টেক্সট করতে পারো, আমি তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, আল্লাহ যেন তোমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো থাকবে, তোমরা সবাই যেন ভালো রাখে আল্লাহ তাআলা। তোমাদের সবার সুন্দর মুখগুলো দেখার প্রত্যাশা করছি বহুদিন ধরে। হয়তো খুব স্বল্প সময়ের মধ্যেই আমাদের প্রতিষ্ঠান বা আমাদের যে শিক্ষা কার্যক্রম সেটি গতিশীল হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রেখে সবাইকে আমি আমার ক্লাসে আসার জন্য বা এতক্ষণ ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।